আজকের ভিডিওয়ে ছাত্রছাত্রীরা তোমরা যে বিষয়ে অনুধাবন করবে সেটা হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর যে ভূগোলের 11 নম্বর অধ্যায় আছে, সেখানে যে ইউরোপ মহাদেশ সম্পর্কে বলা হয়েছে, সেই ইউরোপ মহাদেশ সম্পর্কে আমরা প্রাথমিক কিছু ধ্যান ধারণা লাভ করব এবং সেই ইউরোপ মহাদেশের ভৌগোলিক যে মানচিত্র তা সম্পর্কে একটুখানি ধারণা লাভ করব এবং সবশেষে আমাদের টপিক থাকবে যে এই ইউরোপ মহাদেশ আজকে কেন অর্থনৈতিকভাবে এত সমৃদ্ধ, তো তার বিভিন্ন কারণগুলোকে আমরা বিশ্লেষণ করব। ইউরোপ মহাদেশ বললে আমাদের কাছে সাধারণত যে ছবিগুলো ভেসে ওঠে সেটা হচ্ছে শিল্প বিপ্লব, পিসার মিনার, আইফেল টাওয়ার, একটা সমৃদ্ধশালী ইউরোপের কথা এবং আল্পস পর্বতমালা। এই টুকরো টুকরো ছবিগুলো মিলিয়ে একটা সামগ্রিক ইউরোপের ছবি পটভূমি আমাদের ধারণার মধ্যে আসে। তোমরা জানো যে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ হচ্ছে এই ইউরোপ। যে ইউরোপ জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, কৃষি, শিল্প, প্রযুক্তি, গবেষণা প্রভৃতি ক্ষেত্রে অত্যন্ত উন্নত এবং সমৃদ্ধশালী। এই শিক্ষা, সংস্কৃতি বা তাদের যে প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞানের যে উন্নত চিন্তাভাবনা, সেগুলো ষোড়শ শতাব্দীর পরবর্তী ক্ষেত্রে এই মহাদেশেরই বেশ কয়েকটি উৎসাহী নাবিকরা তারা বিভিন্ন ভৌগোলিক অভিযান করার ফলে আজকে পৃথিবীর অনেক দেশ যেগুলো আমাদের কাছে পরিচিত, একটা সময় অর্থাৎ ষোড়শ শতাব্দীর আগে পর্যন্ত সেগুলো আমাদের কাছে পরিচিত ছিল না। তো সেগুলোকে কিন্তু এই মহাদেশের নাবিকরা আবিষ্কার করেছেন। শিল্প বিপ্লব অর্থাৎ আজকের দিনে যে আমাদের আধুনিক যা কিছু যন্ত্র সভ্যতা, সেই যন্ত্র সভ্যতার যে পথিকৃৎ এই দেশ বা এই মহাদেশটাকেই বলা যায়, এবং আধুনিক যন্ত্র নির্ভর সভ্যতার বিকাশও কিন্তু এই মহাদেশ থেকেই হয়েছিল এবং তার সুফল সারা পৃথিবী কিন্তু লাভ করতে শুরু করেছিল। এই মহাদেশের বেশ কিছু দেশ আছে, যেমন ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, হল্যান্ড, ফ্রান্স। এরা একটা সময় ব্যবসা বাণিজ্যের জন্য সারা পৃথিবীতে অভিযান করেছিল এবং বেশ অনেক বছর ধরে পৃথিবীর একটা সময় পৃথিবীর অধিকাংশ, বিশেষ করে আফ্রিকা, আমেরিকা এবং এশিয়ার দেশগুলো এই ইউরোপের এই দেশগুলোর দ্বারা ঔপনিবেশিক শাসনে শাসিত হতো। অর্থাৎ এক সময় পৃথিবীর বেশিরভাগ দেশই এই দেশগুলোর উপনিবেশ ছিল। এরপর আমরা ইউরোপ মহাদেশের অবস্থান ও সীমা সম্পর্কে জানব। তোমরা এই মানচিত্রটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে যে পৃথিবীর প্রায় মধ্যভাগে ইউরোপের অবস্থান, যার সুফল কিন্তু তারা তাদের ভৌগোলিক অবস্থানজনিত যে সুফল সেটা কিন্তু খুব ভালোভাবেই তারা লাভ করেছে, যেটা তাদের কিন্তু একটা সমৃদ্ধির কারণ হিসাবেও আমরা জানি। তো আমাদের যে পৃথিবীর যে অক্ষাংশগত অবস্থান সেটা হচ্ছে ইউরোপের 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 71 ডিগ্রি উত্তর অক্ষাংশ, অর্থাৎ 35 থেকে 71 উত্তর অক্ষাংশ এবং 24 ডিগ্রি পশ্চিম থেকে 65 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অনুযায়ী এর অবস্থান। এর পূর্ব দিকে কি আছে? কাস্পিয়ান সাগর। এই পূর্ব দিকে এশিয়া মহাদেশ, এই যে দেখতে পাচ্ছ, এবং কাস্পিয়ান সাগর আছে অল্প একটুখানি। পশ্চিমে আছে আটলান্টিক মহাসাগর, পুরোটাই এই যে সাদা অঞ্চলটা। বিস্কি উপসাগর আছে এবং উত্তর সাগর আছে। উত্তরে সুমেরু মহাসাগর, যেটা আমরা
শ্বেত সাগর, বাল্টিক সাগর এবং দক্ষিণে এই যে এখানটা জিব্রাল্টার মহাসাগর, জিব্রাল্টার প্রণালী এবং ভূমধ্য সাগর আছে আর কৃষ্ণ সাগর। তো এই হচ্ছে সমগ্র ইউরোপের চারিদিকের যে অবস্থান। এখানে মোট দেশের সংখ্যা হচ্ছে 56টি, যার মধ্যে বিখ্যাত কয়েকটি দেশের রাজধানী শহর আছে, যেমন লন্ডন, প্যারিস, আমস্টারডাম, মাদ্রিদ, রোম, বার্লিন। এগুলো হচ্ছে সমস্ত বিখ্যাত শহর। এরপরে আমাদের যেটা আজকের আলোচ্য বিষয় সেটা হচ্ছে এই যে ইউরোপ মহাদেশের সমৃদ্ধি, তার কারণগুলো আমরা আলোচনা করব। ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণ, এটা তোমাদের পরীক্ষায় পড়ে বড় প্রশ্ন হিসাবে। তোমরা যদি এই পয়েন্টগুলো কি সুন্দর করে ব্যাখ্যা করে লিখতে পারো, তাহলেই কিন্তু তোমাদের উত্তরটা তৈরি হয়ে যাবে। উত্তর গোলার্ধে স্থলভাগের কেন্দ্রস্থলের অবস্থান, ফলে সব মহাদেশের সঙ্গে সহজেই এর যোগাযোগ বা ব্যবসা বাণিজ্যের একটা সুবিধা আছে। তোমরা এই মানচিত্রটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে কেন্দ্র অবস্থিত, অর্থাৎ সমগ্র যে উত্তর গোলার্ধের যে স্থলভাগ তার একদম কেন্দ্রবিন্দুতে অবস্থান হওয়ার ফলে আমেরিকা, এশিয়া, আফ্রিকা বা দক্ষিণ আমেরিকার মতো সমস্ত মহাদেশের সঙ্গেই খুব সহজেই এরা যোগাযোগ করতে পারে, ব্যবসা বাণিজ্যের সুবিধা লাভ করতে পারে। তাহলে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, হচ্ছে তার অবস্থান। দ্বিতীয় হচ্ছে তিন দিকে জলভাগ এবং তার ফলে একটা সমভাবাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু। এখানকার আদিবাসীরা এই জলবায়ুর প্রভাবে অত্যন্ত কর্মঠ এবং পরিশ্রমী হয়। দেখতে পাচ্ছ যে এর বেশিরভাগটাই হচ্ছে জলভাগ। এই যে এখানেও ভূমধ্য সাগর আছে, তোমার জিব্রাল্টার প্রণালী আছে, এখানে উত্তর সাগর আছে, এখানে আটলান্টিক মহাসাগর, বিস্কি উপসাগর সমস্ত আছে। তো এই যে জলবায়ু, এখানকার সামুদ্রিক যে জলবায়ু সেটা সমভাবাপন্ন হয় এবং নাতিশীতোষ্ণ, মানে না শীত না উষ্ণ, যার ফলে মানুষ কিন্তু অত্যন্ত কর্মঠ হয় এবং পরিশ্রমী হয়, যেটা শিল্প বা কৃষি বা অন্য যে কোনো কর্মের ক্ষেত্রেই কিন্তু সমৃদ্ধির পিছনে সেখানকার পরিবেশ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। আমরা জানি যে ইউরোপের বেশ কয়েকটা অঞ্চল অত্যন্ত, মানে যেহেতু একদম আমাদের অক্ষাংশগত অবস্থান থেকে দেখলে 71 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থান, ফলে সেখানে আবহাওয়া কিন্তু যথেষ্ট শীতল। কিন্তু উষ্ণ উপসাগরীয় সমুদ্র স্রোত বা উত্তর পশ্চিমের যে বন্দর, যেগুলো দিয়ে ব্যবসা বাণিজ্য তারা করে অন্যান্য মহাদেশের সাথে, এই উষ্ণ স্রোত সেখানকার ওই বরফ মুক্ত করে রাখে বন্দরগুলিকে। না হলে কিন্তু যদি ওখানে সমুদ্র স্রোত না থাকতো, তাহলে কিন্তু ওই বন্দরগুলো বেশিরভাগ সময় বরফে আবৃত থাকতো, যেখানে ব্যবসা বাণিজ্য করতে কিন্তু যথেষ্ট অসুবিধা হতো। সেক্ষেত্রে উষ্ণ উপসাগরীয় সমুদ্র স্রোত তার উষ্ণ প্রভাবে এখানকার পশ্চিম দিকের যে বন্দরগুলো, বিশেষ করে আটলান্টিক মহাসাগরকে কেন্দ্র করে যে বন্দরগুলো গড়ে উঠেছে, সেগুলো কিন্তু সবসময় বরফ মুক্ত থাকে, যার ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে না। এরপরে হচ্ছে এখানকার সরলবর্গীয় বনভূমির প্রাচুর্য। আমরা জানি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল বা ওদিকে তুন্দ্রা জলবায়ু অঞ্চল, এই অঞ্চলগুলো প্রচুর পরিমাণে সরলবর্গীয় বনভূমির প্রাচুর্য লক্ষ্য করা যায়, যেখানে নরম কাঠ, এই নরম কাঠ কাগজ এবং কাঠ শিল্পের সমৃদ্ধির পিছনে বিশাল একটা প্রভাব বিস্তার করে। ইউরোপে প্রচুর খনিজ সম্পদের প্রাচুর্য লক্ষ্য করা যায়। এই খনিজ সমুদ্রের প্রাচুর্যের ফলে সেখানকার যে বাণিজ্য, সেই বাণিজ্যগুলোকে উন্নতির পথে নিয়ে গেছে। এখানকার জলবিদ্যুৎ, পারমাণবিক শক্তি বা পারমাণবিক বিদ্যুৎ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, সেটা সড়ক পথে হোক, জলপথে হোক, বিমান পথে হোক,
আভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে তাদের যে নীতিগত অবস্থান তা পৃথিবীর সর্বাপেক্ষা শিল্পোন্নত মহাদেশে পরিণত করেছে। তিন দিক দিয়ে সামুদ্রিক ভাবে ঘেরা হওয়ার ফলে এই মহাদেশ বাণিজ্যিকভাবে মৎস্য আহরণ এবং উন্নত কৃষি ব্যবস্থা, সেখানে মিশ্র কৃষি, উন্নত কৃষির পদ্ধতি, অর্থাৎ একই সঙ্গে 2-3 রকমের ফসল একই জমিতে চাষ করা, খাদ্যশস্য, পশুপালন, সামগ্রিকভাবে সব কিছু মিলিয়ে ইউরোপ মহাদেশ একটা সমৃদ্ধ মহাদেশ। তাহলে তোমরা যদি পরীক্ষায় পড়ে যে ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলো লেখো, তাহলে এগুলো এই যে 6টা পয়েন্ট তোমরা কিন্তু একটু সবিস্তারে যদি ঠিকঠাক করে লিখতে পারো, তাহলে কিন্তু তোমাদের উত্তরটা তৈরি হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরের দিন আমরা এখানকার প্রাকৃতিক যে পরিবেশ সেটা নিয়ে পড়ব। আজকে এই পর্যন্তই।